গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে যেহেতু শনিবার, আর আমরা সচরাচর শনিবার মানে সজীব ভাইয়ের অসাধারণ সব ঘটনা শুনে থাকি, কিন্তু আজকে তার ব্যতিক্রম হচ্ছে। কেননা সজীব ভাই কিছুটা অসুস্থ থাকার কারণে তার ঘটনাটি কমপ্লিটলি লিখে শেষ করতে পারেননি। আমরা চেষ্টা করব সজীব ভাইয়ের ঘটনাটি সোমবার অথবা মঙ্গলবার আপনাদেরকে শোনানোর জন্য। তো আজকে সজীব ভাইয়ের অনুপস্থিতিতে আপনারা শুনতে চলেছেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন আপু, উম্মে চৌধুরী আপুর ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার ঘটনা। আর এই ঘটনাটি আপনারা সরাসরি উম্মে চৌধুরী আপুর নিজ কণ্ঠেই শুনবেন। আজকে কিন্তু আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি না, আজকে সরাসরি যার ঘটনা তার মুখ থেকেই আপনারা শুনবেন। কেননা উম্মে আপু একটি ভয়েস ক্লিপ আকারে তার ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব উম্মে চৌধুরী আপুর ভয়ঙ্কর অভিজ্ঞতার সেই ঘটনাটিতে। চলুন তাহলে শুনে আসি ঘটনাটি। হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার। আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি উম্মে চৌধুরী বলছি, বর্তমানে কুমিল্লা থেকে বলছি। আমি ভূত আড্ডাকে আন্তরিকভাবে ভালোবাসা এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে আপনারা অনেক ভয়ানক ভয়ানক কাহিনী শোনানোর জন্য আমাদেরকে হারিয়ে দেন সেই ভয়ানক এক ভূত রাজ্যে। সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত যে আপনাদের সাথে আমরা একত্রিত একটি পরিবারের মতো একসাথে আছি। দোয়া রইল যাতে আমাদের এই ভূত আড্ডা টিমটি অনেক দূর এগিয়ে যায়। আজকে আমি প্রিয় ভূত আড্ডা এখানে এসেছি একটি ঘটনা শেয়ার করতে। আমার ঘটনা, ভৌতিক ঘটনা, ভয়ানক ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনা বলার জন্য আজকে আমি ভূত আড্ডা এসেছি। আমার যদি কিছু বলার ভুল ত্রুটি হয়ে থাকে, আগে থেকে আমি ক্ষমা দৃষ্টি চেয়ে নিচ্ছি। হয়তোবা কিছু কথা ভুল হতে পারে, তবে আমার গল্পটা কিন্তু ভুল না এবং মিথ্যাও না। আমার সাথে ঘটে যাওয়া ভয়ানক, এবং আমি যখনই ঘটনাটাকে ভাবি তখনই আমার হাত পা অনেক শীতল হয়ে যায় ভয়ে। সত্যিকারের ঘটনা, এবং এটা আমার সাথে ঘটেছে খুলনায়। আমরা এখন বর্তমানে কুমিল্লা আছি, কিন্তু আগে আমরা খুলনায় থাকতাম। যাক, কিছুটা বলি গল্পের শুরু থেকে। আমি স্থানের নামটা বলে দিচ্ছি। আমরা খুলনা দৌলতপুর থানায় মহেশ্বরপাশা মধ্যপাড়ায় থাকতাম। বাসা একটি একতলা বিশিষ্ট বাসাতে আমরা ভাড়া থাকতাম।
আসলে আগে আমরা যৌথভাবেই ছিলাম, পরে একটা সময় আমরা আলাদা হয়েছি। সবাই আলাদা হয়ে গেছে, অতএব আমরাও আলাদা হয়েছি। যাক, এসব কথা। আমি যে বাসাটা আমরা পুরো পরিবার মিলে ভাড়া গিয়েছিলাম, বাসাটা দেখতে দিনের বেলা অনেক সুন্দর ছিল, আর রাতের বেলা ছিল অনেকটা ভয়ানক। পুরো বাগানের মাঝখানে আমাদের বাসাটা ছিল। আমি আমার কাহিনীটা বলার আগে আমার বাসার চতুর্পাশে বিবরণটা দিতে যাচ্ছি। আমার বাসার সামনে বড় একটা খেজুর গাছ আছে, তার মধ্যে মেহগুনি গাছের বাগান বললেও চলে, অনেক ঘন ঘন গাছ। আর বাসার পিছন সাইডে একেবারে বাঁশঝাড়, যে সে বাঁশঝাড় না, একেবারে দূষিত বাঁশঝাড়। আমি শুনেছি আমাদের ওখানকার বাড়িওয়ালা এবং তার আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি, যে বাঁশঝাড়ের বাঁশের আগা পুড়ে যায় বা শুকিয়ে ভেঙে পড়ে যায়, ওই ঝাড়গুলো হয় দূষিত, মানে খুব খারাপ ঝাড়। তেমনই ছিল আমাদের বাসার পিছনের ঝাড়টা। আমাদের বাসার আশেপাশে তেমন কোনো ঘর ছিল না। 25 থেকে 30 কদম এগিয়ে গেলে, বা তারও বেশি, প্রায় 40 কদমের কাছাকাছি, এতটুক দূরত্বে একটা গোলপাতার ঘর ছিল। যাক, ওখানে এক পরিবার ছিল। আর আমাদের বাসার দক্ষিণে একটা বট গাছ ছিল, তার সাথে ছিল শেওড়া গাছ। বলে রাখি, আমাদের এই বাড়ি করার আগে ওখানে অনেক মোটা মোটা পুরনো গাছ ছিল, যে গাছগুলোতে ছিল শত বছরের পুরনো জিনের বাসস্থান। ওখানে ওদের এই বাসস্থান ছেড়ে ওরা কখনোই যেতে চায়নি। ওদের বাসস্থান ছেড়ে যাওয়ার কারণে আমাদেরও অনেকটা ক্ষতি হয়েছে। এবার আসি আমার কাহিনীতে। যেহেতু আমি শুরুতেই বলে দিয়েছি আমাদের একটা ক্ষতি হয়েছে, হ্যাঁ, আমাদের ক্ষতি হয়েছে। আমার বাবা ওই বাসা আসার কিছুদিন পরেই মারা গিয়েছেন হঠাৎ করে। আমরা জানতাম না যে বাসার দক্ষিণে যদি বট গাছ থাকে এবং ওর পাশে যদি অন্য তুলা গাছ অথবা শেওড়া গাছ থাকে একত্রিত, ওই বাসাতে কখনোই নাকি পুরুষ মানুষ জীবিত থাকে না। যাই হোক, এটা হলো আমাদের একটা করুণ কাহিনী হয়ে গেল, আমাদের সাথে ঘটে যাওয়া। এটা কেউ বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারিনি। এবার আসি, ওই বাসাতে আমরা প্রায় 9-10 বছরের মতন ছিলাম। ওই বাসাতে এই 9-10 বছরে অনেক অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ভয়ানক ঘটনা ঘটে গেছে, অনেক ক্ষতি হয়েছে। তার মধ্যে একটা ঘটনা আমার সাথে খুব ভয়ানকভাবে ঘটে গেছে। ওটা আজকে আমি আপনাদের সকলের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা আমার গল্প বলুন, জীবনের ঘটে যাওয়া ভয়ানক কাহিনী বলুন, এটা ভালো লাগবে আশা করি। আমার কথাগুলো হয়তোবা কিছুটা ভুল ত্রুটি হতে পারে, সেজন্য আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি আমার কাহিনীটা বলছি। 2009 সাল ছিল, এপ্রিল মাসে। আমার এইচএসসি পরীক্ষা তখন একেবারে সন্নিকটে। পরীক্ষা শুরু হওয়ার ডেট বলবো না, আসলে পরীক্ষা শুরু হওয়া ঠিক 2 দিন কি 3 দিন আগের ঘটনা এটা। আমি খুব
মনোযোগ সহকারে আমি পড়ছিলাম। ও, আরেকটা কথা বলে রাখি, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। আমাদের বাসার রুম ছিল 4টা, অনেক বড় বড় রুম। সেই রুমগুলো ঢুকতেই বারান্দা, তারপর ড্রয়িং রুম, দেন ডাইনিং রুম, 2টা বেডরুম। যাক, এখন আমি বলি, আমি সেই ড্রয়িং রুমে বসে পড়ছিলাম এশার নামাজটা আদায় করার পর। নিরিবিলি, নিস্তব্ধ, সারা চারপাশটা ছিল নিস্তব্ধ, নিরিবিলি পরিবেশ। অবশ্যই নিরিবিলি হবে, কারণ আমার কিছুদিন পরে পরীক্ষা। হাতে মাত্র কিছুদিনও বললে হবে না, মাত্র 2-3 দিন বাকি। এই পরীক্ষা 2-3 দিন আগে একটা বাসায় কেমন হতে পারে সবাই নিশ্চয় জানেন। তেমনি আমাদের বাসায় আমার বড় 2 বোন টিভি দেখছে একেবারে কম সাউন্ড দিয়ে। আমার আম্মু নামাজ পড়ছে, তারপর ওজিফা পড়বে, সেই অবস্থায় প্রস্তুতি নিচ্ছে সবাই। আমিও নামাজ পড়ে আসছি, ওরাও নামাজ পড়ে টিভি দেখতে বসেছে, আম্মু নামাজ পড়ে ওজিফা পড়ছে। আমি তো মনোযোগ সহকারে পড়ছি। হঠাৎ করে দেখি আমাকে কেউ ব্যঙ্গ করছে, ভেঙাচ্ছে। আমি তো প্রথম একটু চুপ হয়ে গেলাম, আবার পড়া শুরু করলাম। এখন কিছুক্ষণ পর দেখি আবারও সাউন্ড হচ্ছে। একটু বলে নেই গল্পের মাঝে, আমাদের ওই ঝাড়ের মধ্যে কিন্তু আশেপাশে অনেক লোক এসে স্মোকিং করতো, নেশাও করতে আসতো। তা আমি মনে করেছি, কী রে বাবা, ওরা আসে সব সময়, নেশা করে তো চলে যায়, স্মোকিং করে চলে যায়, আজকে কেন আমাকে ভেঙাচ্ছে? কিছুক্ষণ না চুপ করেছিলাম, তারপর দেখি ওরাও চুপ। তো ভেবে নিলাম নিশ্চয়ই এটা ওদের কাজ। তারপর কিছুক্ষণ আবার চুপ রইলাম, আস্তে আস্তে পড়লাম, কিছু না বলে চুপ করে পড়ছি। আমার পড়ার টেবিলটা ছিল জানালার পাশে, তবে সৌভাগ্যক্রমে আমার জানালাটা বন্ধ ছিল। ওদিন আসলেই আমার ভাগ্যটা হয়তো ভালো ছিল, সেজন্য জানালাটাও বন্ধ ছিল। যাক, তারপর বলি, এখন আমি পড়ছি, আমার সাথে ওরাও পড়ছে। আমি যেমন করে পড়ছি ওরা তেমন করে ভেঙাচ্ছে। একটা সময় আমি প্রায় 10 থেকে 15 মিনিট দেখছি আমি যা করছি ওরাও তা করছে। জোরে পড়লে ওরা জোরে পড়ছে, আস্তে পড়লে ওরা আস্তে পড়ছে। আমি রেগে শুধু একটা কথাই বলেছি, বাবারে, তোরা যা না, তোদের কাজ তোরা করে যা, আমাকে কেন আজকে ভেঙাচ্ছিস? সত্যি বলছি, সামনে পেলে একটা কষে চড় মারতাম। কি বলবো, কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হাত পা এখনই শীতল হয়ে যাচ্ছে। ওই দিনের কথাটা মনে আসলে আমি কি এত ভীতু হয়ে যাই, আমি পুরো শিহরিত হয়ে উঠি। এত ভয়ানক একটা অবস্থা ছিল তখন। আমি পড়ছি, ওরা চুপ হয়ে গেছে। ঠিক হঠাৎ করে আমাকে ডেকে উঠল। বলে রাখি, আমার নিকনেম তন্নি, আর কণ্ঠটা ছিল আমাদের বাড়িওয়ালা বড় ছেলে, ওনার নাম হলো মিজান। তো আমরা ওনাকে মিজা ভাই বলে ডাকতাম। যাই হোক, উনি হুট করে সে 2-1 মিনিট পর সেই মিজা ভাইয়ের মতন কণ্ঠ করে আমাকে ডেকে উঠল, এই তন্নি আপু, ঠিক 2টা ডাক। আমি তখন বললাম, জি। বলল,
একটু গেটটা খোলো তো। আমি একটু খুব বিরক্ত হয়ে গেলাম। ভাবলাম আমার তো মাত্র আর 2 দিন পরীক্ষা বাকি, 2 দিন পরে আমার পরীক্ষা হবে, এখন ওনারা কেন আসলো? এখন কি আড্ডা করার সময়? আমি একটু বিরক্ত সহিতে বললাম, জি আসছি। পরে আর কোনো শব্দ হলো না। আমি এত জোরে শব্দ করাতে আমার আম্মু রোজিপা পড়াটা কিছুটা কমিয়ে দিয়েছে। আমি গনগন করতে করতে যেয়ে আম্মুর সামনে ওড়নাটা নিয়ে আসলাম। পরে বলল, কি হলো? আমি বললাম, মিজা ভাইরা আসছে, আমাকে বলছে গেট খুলতে। বলো তো, আমার পরশুদিন পরীক্ষা, এখন ওনারা আসবে, এটা কি ঠিক হলো? এখন এসে তো গল্প করবে, আমার পড়ার ডিস্টার্ব হবে। আম্মু চুপ করে বলল, কই, আমি তো কোনো কণ্ঠ শুনি নাই মিজার, তুই কার কথা বলছিস? আমি বললাম, হ্যাঁ, উনি অনেক জোরে চিৎকার দিয়ে আমাকে ডাক দিল। পরে আমার আম্মু আমার বড় বোনকে ডাক দিয়ে বলে, এই তুই ওর সাথে যা তো, দেখ তো মিজা নাকি আসছে, ওকে নাকি জোরে ডাক দিছে। পরে আমার বড় বোনও বলল, কই, আমরা তো মিজা ভাইয়ের কণ্ঠ শুনিনি, তুই কার কণ্ঠ শুনেছিস? আমি বললাম, হ্যাঁ, উনি 2টা ডাক দিয়েছে আমাকে, আমিও ওনাকে বলেছি জি আসছি। আমরা তো তোর গলাই শুনলাম, তুই আসছি বললি, কোথায় যাবি? আমি বললাম, তালা খুলতে, ওনারা আমাকে ডাকছে। পরে আম্মুও পাঠালো, আপু আমার সাথে গেল। কি বলবো, গেলাম, দরজাটা খুলে আমি পুরো অবাক। ওমা, গেটের সামনে তো কেউ নেই। ভাবলাম খেজুর গাছের ওখানে কেউ আছে, তাই গার্ড লাইটটা জ্বালালাম। আমার বোন ভালো করে দেখলো, আশেপাশে তো কেউ নেই। মিজা ভাই, এটা বলে আমরা 2-3বার ডাক দিলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর আমার বোন বলল, তুই ঘরে ঢুক। আমিও ঘর ঢুকে গেছি, তবে কি একটু ভয় ছিলাম। আমার বোনও দরজা আটকায় দিল, দরজা আটকে আম্মুর কাছে সোজা চলে গেল, যে বলল, আম্মু, গেটের বাইরে কাউকে আমরা দেখি নেই, বাইরের গার্ড লাইটও জ্বালালাম, কই কাউকে তো দেখিনি। মিজা ভাইরা আসলে তো অন্তত পক্ষে দাঁড়িয়ে থাকে, গেট নক করে, আজকে কেন গেট নক করলো না? আমাকে জিজ্ঞাসা করলো কয়টা শব্দ দিল। আমি বলেছি 2বার ডেকেছে, 2বারের বার আমি উত্তর দিয়েছি, আর তখন বলেছে আমি আসছি। এটা শোনার পর আমরা জাস্ট চুপ হয়ে গেলাম। আম্মু বলছে, ভালো হয়েছে তুমি একা একা যাওনি, গেলে দেখা গেল একটা সমস্যা হতে পারত। যাক, পরের দিন একজন হুজুরের কাছে গিয়েছি। এটা খুলনা জিএমসি যে পাট গোডাউন আছে সরকারি, সেই গোডাউনের হুজুর ছিল, ওখানে মসজিদ ছিল, সেই মসজিদের হুজুরের কাছে আমরা গিয়েছি। তো ওনার বাড়ি ছিল কুমিল্লার নোয়াখালী। তো ওনাকে আমরা মামা বলতাম, আর উনি আমাদেরকে ভাগ্নি বলতো। তো মামার কাছে আমরা যে বললাম, মামা এমন এমন হয়েছে, আমাকে এবং আমার পড়ার সময় ডিস্টার্ব করেছে, এবং আমার সাথে এমন করাতে আমি এই কথাগুলো বলেছি। উনি চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তাকিয়ে থেকে বলল, ভাগ্নি, তুমি কি
একা একা ছাদে যাও? আমি বলি হ্যাঁ। ওখানে কি কিছু দেখো? আমি বলি কিছুই দেখি না, তবে মাঝে মাঝে গায়ের মধ্যে ঠান্ডা পানির ছিটা আসে। তখন ও চুপ করে রইল, কিছু বলল না। রাতে কি কখনো কোনো কিছু ডাক শোনো? আমি বলছি হ্যাঁ, পাখির ডাক এরকম শুনে। তোমার নাম ধরে ডাক দেয় কখনো? আমি বলি না তো, আমাকে তো কখনো এমন বলেনি। তবে আজকে মানে গত রাতে আমাকে ডাকলো। তখন উনি আমাদেরকে বলেছে যে ভাগ্নির উপরে একটা দৃষ্টি আছে, তবে সেই দৃষ্টির থেকে ভাগ্নির সাথে এমন করেছে, তাদের ভালো লাগছে, তাই ওর সাথে দুষ্টুমি করছে। ও রেগে যে কথাটা বলছে, সেজন্য ওর সাহসটা দেখে ওকে ডাকছে যে সত্যি সত্যি কেউ ওই কাজটা করতে পারবে কিনা, ওকে সরাসরি দেখার জন্য। যদি ভাগ্নি বের হতো, ভাগ্নিকে কাল রাতেই নিয়ে যেত। কথা শুনে তো আমি খুবই ভয় পেয়ে যাই, আমার হাত পা পুরোই ঠান্ডা হয়ে গেছে। কি করব? সব শেষে ওই মামা আমাকে পানি পড়া দিল, একটা তাবিজ রাখতে দিয়েছে, কিন্তু আমি রাখবো না বলাতে উনি বলেছে 1 সপ্তাহ রাখলেই চলবে, এর বেশি লাগবে না, তুমি একটু সব কিছু মেনে চলবো, একা একা কখনো ছাদে যাবে না। উনি যেই কথা বলেছে, যে কথা সেই কাজ। আমি আর যাইনি, ওনার কথা মতোই কাজ করেছি। এর মধ্যে আমার পরীক্ষাও চলে আসছে। ঠিক পরীক্ষার আগের দিন রাতে এবার সত্যি সত্যি আমাদের বাড়িওয়ালা এসেছে। বাড়িওয়ালার ছেলে, সেই মিজা ভাই। উনি এসে আমাকে 2বার ডাক দিয়েছে। এবার আর আমি ভয়ে কোনো কথাই বলি না, চুপ করে আছি। 3য় বার ডাক দিয়ে উনি গেট নক করা শুরু করছে। করাতে আমি গেট খুললাম, আমার বোনও ছিল। তারপরে দেখলাম না, সত্যি সত্যি ওনারা এসেছে আমার পরীক্ষার জন্য দোয়া দিতে। মানে ওনার মা আমার জন্য হাত খরচ দিয়েছে। যাক, ভালো কথা। আমি একটু অবাক করলাম। পরবর্তীতে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি কি পরশুদিন আসছেন? বললো কই না তো। আপনি কি আমাকে 2টা ডাক দিয়েছিলেন? বলছেন না, আমি তো আজকেই আসছি, আর তোমাকে আজকেই আমি ডাক দিলাম। কেন, কি হয়েছে? আমি তখন বললাম না, তেমন কিছু না। তখন উনি মুছিয়ে হেসে বলল, কিছু তো একটা হয়েছে, বলো তো আমাকে। পরে আম্মুকে বলল, মামিমা আপনি বলেন কি হয়েছে। আম্মু তাকিয়ে বলল যে পরশুদিন এমন এমন ওকে বলছে, আর তার 2-3 মিনিট পর তোমার কণ্ঠ দিয়ে ডাক দিয়েছে। তখন উনি আমাদের তাকিয়ে বলছে, তুমি কি একা বের হয়েছ? আমি বললাম না, আমার সাথে বড় আপু ছিল। খুব ভালো কাজ করছো, যাওনি, এটা অনেক পুরনো জিনিস, ভালো করছো, তোমাকে দেখাগুলো নিয়েই যেত। আমি বললাম আমাকে নিয়ে যাবে কেন? তুমি জোরে এই কথাটা বলছো। সেই জন্য পরবর্তীতে সেই মামার কথাটা বললাম। তখন বলছে হ্যাঁ, ওদের আসন নাড়া তো, আর হয়তো বা তোমাকে ভালো লাগছে, সেজন্য তোমার সাথে দুষ্টামি করছে। তবে তুমি বোন সাবধানে থাকবে। কথা শুনে আমি খুবই ভীত হয়ে গেলাম। বলে রাখি, যেদিন এই ঘটনা ঘটে তারপরে কিন্তু আমি ওই সামনের রুমে আর পড়তেও বসিনি, আর কখনো ওই ঘরে একা একা বসে সন্ধ্যার পর বসেও নি, একা কখনো যাইও নি। মনে হতো ওখানে গেলে আমাকে ডাক দেবে, যে ভয় তার কখনো যায়নি।
এই হলো আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। তবে আরেকটা কথা বলে রাখি, ওই বাগানটার একটা নাম আছে। বাগানটার নাম হলো নজু বাগান। ওখানে যুদ্ধের সময় শুনেছি অনেক মানুষ এনে এনে মেরে ফেলে রাখত। অতৃপ্ত আত্মা আছে, তবে তার সাথে জিনও আছে। ওখানে একটা আড্ডার কল ছিল নাকি অনেক আগে। ওখানে অনেক কিছুই ছিল, একটা বড় গাছ ছিল। ওদের নাকি আসনটা 200-300 বছরের পুরনো ছিল। ওই বাসাটা করার সময় এইগুলো যখন সরাতে গেছে তখনই বলেছিল, তোরা যদি কেউ আসর এবং মাগরিবের পর পর বের হোস তখন ক্ষতি হবে। দুঃখজনক ব্যাপার, আমার সাথে এই ঘটনা বলা হওয়ার পর আমাদের সেই বাড়িওয়ালা ছেলে, ওই মিঝা ভাই, ওই দিন রাতে আমাদেরকে বলেছিল। ঘটনা তো যা ঘটার ঘটেই গেল। আমার আব্বু ছিল ব্যবসায়ী, পেট্রোল পাম্পের ব্যবসায়ী ছিল। আসতো রাত বিরাত করে, বের হতো। এমন টাইমটা অনেকবার বের হয়েছে, ঘরেও আসছে। হয়তো এটাই ছিল মেন কারণ। অস্বাভাবিকভাবে অসুস্থ হওয়া, অস্বাভাবিক হুট করে মারা যাওয়া, জিনিসটা আসলে অবাককর বিষয়। আমরা তারপর ওটা গায়ে লাগাইনি, কিন্তু আমার সাথে ঘটে যাওয়ার কাহিনীর পরে বুঝতে পারলাম, তার মানে সবাই যেটা বলেছে ওটাই সত্যি ছিল। এই ছিল আজকের মতন আমার ঘটনা, বাস্তব ঘটনা, যা এখনো মনে করলে আমি শিউরে উঠি। আমার ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। আশা করি ভালো লাগার মতো। আর আমার ঘটনা শেয়ার হোক বা না হোক, তারপরও আমি দোয়া করি এবং আশা রাখি ইনশাল্লাহ ভূতারটা আগামী পথে আরও আগাবে। দোয়া রইল ভূত আড্ডা টিমের সকলের উপর, যাতে ওনাদের এই টিমটা আরও ভালোভাবে সামনে আগাতে পারে। এই শুভকামনা নিয়ে আজকে আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হোয়াট স্টোরি আপু, ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার ঘটনাটি আমাদেরকে উপস্থাপন করার জন্য। সত্যি অনেক সুন্দরভাবে আপনি আপনার ঘটনাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। মানে মনেই হচ্ছিল না আপনি যে প্রথমবারের মতো এইরকম রেকর্ডিং করছেন। সত্যিই মনে হচ্ছিল আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। ধন্যবাদ আপু, অনেক সুন্দরভাবে আপনি আপনার ঘটনাটি আমাদেরকে পড়ে শুনিয়েছেন। আশা করি এইভাবেই আপনি আগামীতেও আমাদেরকে সুন্দর সুন্দর ঘটনাগুলো পাঠাবেন। আর আপু একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যখন ঘটনাটি রেকর্ড করবেন এরপর, তখন চেষ্টা করবেন আরেকটু যেখানে নয়েজ কম থাকে সেখানে বসে রেকর্ড করতে। আর গলাটা ছেড়ে নির্দ্বিধায় কথা বলবেন। মনে করবেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছেন, আপনার কোনো বেস্টির সাথে কথা বলছেন, যার সাথে কথা বলার সময় কখনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না, এইভাবে বলবেন। তাহলে কি হবে, আপনার ভয়েসটা আরো স্পষ্টভাবে আমরা শুনতে পাবো বা ঘটনাটা আরো সুন্দর শোনা যাবে। তো ধন্যবাদ আপু এইভাবে পাশে থাকার জন্য। আশা করি সবসময় আমাদের ভূতারটা টিমের সাথে এইভাবেই যুক্ত থাকবেন আর আমাদেরকে সুন্দর সুন্দর ঘটনা উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আপুর এই ঘটনাটি? আশা করি উম্মে চৌধুরী আপুর ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আগামীতেও উম্মে চৌধুরী আপু আপনাদের জন্য আরো ঘটনা শেয়ার করবেন আশা করছি। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করা যায় আজকের রাতটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন।
চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো উম্মে চৌধুরী আপু, আপনাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।